আমাদের রুম খুব সুন্দর হয়েছে। আমরা জোরথাং পেরিয়ে গিয়ে পেলিং এ 40 কিলোমিটার উপরে আছি, দূরে। আচ্ছা সরি, পেলিং থেকে 40 কিমি দূরে রয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:30টা, আর আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি পেলিং এর উদ্দেশ্যে। কাল আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম 600 কিলোমিটার ড্রাইভ করে, সন্ধ্যে 7:30টার দিকে পৌঁছেছিলাম। কালকে রুম ট্যুর দিয়েছিলাম আপনাদের, সন্ধ্যা হয়ে গেছিল, হোটেলের বাইরের অংশটা দেখানো হয়নি। এই যে দেখুন, এটা হচ্ছে শিলিগুড়ির সেবাগ রোডে কসমো মলের কাছে অবস্থিত মিত্তল গার্ডেন্স। এটা ব্যাঙ্কোয়েট হল হিসেবেও ইউজ হয়। সকালে যাতে শিলিগুড়ির সিটির জ্যামটা অ্যাভয়েড করা যায়, সেজন্য আমরা সেবাগ রোডের কাছাকাছি এই হোটেলটা নিয়েছিলাম। তো চলুন বেরিয়ে পড়া যাক। এখন আমরা সেবাগ রোড ধরে চলেছি। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, মনে হয় ফ্লাইওভার হবে। এখানে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এখন আমরা সেবাগ রোড ধরে এগিয়ে চলেছি। যতই এগোচ্ছি আস্তে আস্তে আর্মি ক্যাম্প চোখে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে বিভিন্ন রেজিমেন্টের আর্মি ক্যাম্প রয়েছে। আজকে সকাল থেকেই আমরা সবাই খুব এক্সাইটেড যে ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভ করব। এর আগে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে ড্রাইভ করেছি, কিন্তু অ্যাকচুয়াল পাহাড় বলতে এই ফার্স্ট টাইম। তা যত এগোচ্ছি আমরা সেবাগ রোড ধরে, চারিদিকে সুন্দর গাছপালা, জঙ্গল শুরু হচ্ছে। এই জঙ্গলের মধ্য দিয়ে আগে যখন ছোটবেলায় বা পরেও যখন ট্রেনে করে সিকিম গেছি বা দার্জিলিং গেছি, এই রাস্তা দিয়ে যখন গাড়ি করে যেতাম, মনটা যেন আপনা আপনি ভালো হয়ে যেত। তো এখন তো বসন্তকাল, এদিকে গাছের পাতা ঝরে পড়েছে, হলুদ রঙের পাতা রাস্তায় ভরে আছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পেলিং এর পথে। আপনারাও আমাদের সাথে এই সেবাগ রোডের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করুন। যারা ড্রাইভ করতে ভালোবাসেন স্পেশালি, তাদের কাছে এটা স্বপ্ন যে এই রোডে ড্রাইভ করা। তো ফাইনালি স্বপ্নটা সত্যি হলো। আমরা এখন সেবাগ রোড দিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে থেকে। চারপাশে জঙ্গল, এখান দিয়ে হাতি যাতায়াত করে। হাতি, হরিণ, টিনটিন, কি কি যায় একটু বলে দাও। কি যায় টিনটিন? হাতি ইংলিশ কি? আমি প্যান্ট, এলিফ্যান্ট। এখান দিয়ে যায় জঙ্গলটা, তাহলে দেখাই। জঙ্গল দিয়ে আসার পরে এই যে প্রথম পাহাড়ের দেখা, ওহ, মনটা যে কি আনন্দে ভরে উঠলো সে কথা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ভাড়ার গাড়ি করে পাহাড়ে আসা একরকম, আর নিজে ড্রাইভ করে যাওয়া সে সম্পূর্ণ আলাদা এক অনুভূতি। তো আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। রাস্তার কন্ডিশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার এসেছি। দৃশ্যপট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই যে দেখছেন, এটা হলো সেবাগ রোড রেল গেট। এখানেই তিস্তা নদীর ওপর সেবাগ রেল ব্রিজ রয়েছে। আসাম, গুয়াহাটি এই সমস্ত জায়গায় শিলিগুড়ি বা এনজেপি থেকে যে ট্রেনগুলো যায়, সেগুলো এইখান দিয়ে যায়। ওই যে রেল ব্রিজটা দেখছেন, ওটা হচ্ছে সেবাগ রোড রেল ব্রিজ, তিস্তা নদীর ওপর ব্রিজ। এই তিস্তা নদী শুরু হয়ে গেছে ওই যে সেবাগ রেল ব্রিজ।
ওফ, অসাধারণ অনুভূতি, অসাধারণ। এই দৃশ্য দেখার জন্যই তো এত কষ্ট করে আসা। অবশেষে তিস্তা নদীর দেখা পেলাম। আর সাথে সাথে রাস্তাও চড়াই হতে শুরু করলো। দেখেই বুঝতে পারছেন পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। এখন তিস্তা নদী রয়েছে আমাদের ডান দিকে। তো এই রোডটা কিন্তু ভালোই বিজি রোড। মোটামুটি কালিম্পং, গ্যাংটক, সিকিম যেখানেই যান না কেন, পেলিং, সবাইকেই এই রোড ধরে যেতে হবে। তো এই রোডটা খুবই বিজি থাকে, গাড়ির আসা যাওয়া দেখেই বুঝতে পারছেন। তো এই সমস্ত রাস্তায় চালানোর ক্ষেত্রে কিন্তু খুবই ঠান্ডা মাথায়, অত্যন্ত ধৈর্যের সাথে চালাতে হবে। আর এই পাহাড়ি রাস্তায় চালাবার ক্ষেত্রে একটা টিপস আপনাদের বলে দিই, যারা সমতলে ড্রাইভ করেছেন, ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভ করছেন, এখানে সবাই লেন ড্রাইভ করে। দেখলেই বুঝতে পারছেন যে আপনি আপনার লেন ছেড়ে অন্য লেনে যাবেন না। আমরা যেমন সমতলে যখন ড্রাইভ করি তখন ইচ্ছা মতো এই লেন থেকে ওই লেন যাতায়াত করি, সেটা কিন্তু এখানে একবারও নয়। মানে এখানে লেন চেঞ্জ করলেন যে ইচ্ছা মতো, তো অ্যাক্সিডেন্ট মানে অবধারিত। আপনি আপনার লেনে চলুন, কাউকে ওভারটেক করবেন না। যদি কাউকে ওভারটেক করতে হয় তাকে যথারীতি সিগন্যাল দেওয়ার পরে যথেষ্ট জায়গা যদি দেখেন সামনে, তাহলে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ওভারটেক করবেন, নতুবা অযথা এখানে রেষারেষি নয়। পাহাড়ে গাড়ি চালাতে গেলে প্রথম কথা হচ্ছে ইগোটাকে সমতলে ফেলে দিয়ে যান। এখানে ইগোয়েস্টিক হয়ে গাড়ি চালালে আপনার অ্যাক্সিডেন্ট বাধ্যতামূলক। তো আমাদের পেলিং এর পথে এই সবে চড়াই শুরু হচ্ছে, আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। এরকম অনেক আফিল আসবে, অনেক স্টিপ রোড আসবে। তো সেক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, পরেও আবার অন্যান্য ভিডিওতে বলবো, যে সবসময় আফিল ক্লাইম্ব করছে যে গাড়ি, তাকে প্রেফারেন্স দিতে হবে। আপনি যদি ডাউনহিল থাকেন তাহলে আফিল গাড়িকে আগে প্রেফারেন্স দিন। এখানে যেখানে ট্রাফিক কন্ট্রোল রয়েছে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে সেখানে যারা আফিল গাড়ি আছে সেগুলোকে আগে পাস করাচ্ছে। তো চলুন, জ্ঞান তো অনেক হলো, কোথায় এসেছি এবার আপনাদের বলে দিই। আপাতত আমরা শিলিগুড়ি থেকে 15 থেকে 18 কিলোমিটার মতো এসেছি। এই যে দেখছেন, এটা হচ্ছে সেবক রোড কালীবাড়ি। এটা বিখ্যাত এখানকার সেবক কালী মন্দির, খুব জাগ্রত কালী মন্দির। এখানে সবাই পুজো দিতে আসে। আপনারা যারা শিলিগুড়ি থেকে পেলিং যেতে চান তারা এই রাস্তার কিছু পয়েন্টগুলো মার্ক করে রাখবেন। যেমন এইটা হচ্ছে একটা অন্যতম মার্কিং, যে সেবক রোড কালীবাড়ি। এটা পাস হলো মানে আপনি একটা পয়েন্ট পার হয়ে গেলেন। তো দেখতে থাকুন ভিডিওতে আমাদের সাথে, কোথায় কোথায় কোন জায়গাগুলো টার্নিং পয়েন্ট রয়েছে বা কোন জায়গা থেকে ভুল হতে পারে। যদিও এখন সবাই গুগল ম্যাপ দেখে যাবেন, তবুও গুগল ম্যাপের ভরসায় অন্ধভাবে গেলে রাস্তা ভুল হতে পারে। শুধু গুগল ম্যাপের ভরসায় যাওয়া ঠিক হবে না। আগে থেকে যাদের রাস্তাটা চেনা নয়, ফার্স্ট টাইম যাচ্ছেন, তারা অবশ্যই চেক আউট করে রাখবেন প্ল্যানটা। এখন আমরা চলে এসেছি করোনেশন ব্রিজ। এই যে ডান দিকে দেখছেন করোনেশন ব্রিজ, তিস্তার ওপর দিয়ে। ওই যে ডান দিক দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে আসাম, গুয়াহাটি, মালবাজার ওই দিকে। আপনারা যারা আসাম গুয়াহাটি যেতে চান তারা এই দিক দিয়ে করোনেশন ব্রিজ পার হয়ে বেরিয়ে যাবেন। আর যারা দার্জিলিং, কালিম্পং আর সিকিম এদিকে যাবে তারা এই সোজা বেরিয়ে যাবে। তো আমরা চলেছি এখন সোজা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিস্তা নদীর ওপর একটা ব্যারেজ, তিস্তা ব্যারেজ। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি তিস্তা বাজারের দিকে। যেতে যেতে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, এখান থেকে মেলি, গ্যাংটক এই সমস্ত জায়গার ডিস্টেন্স দেখাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH10। অসাধারণ সুন্দর জায়গাটা।
ডান দিকেই একদম কাছেই তিস্তা। যত আমরা এগোচ্ছি তিস্তা যেন আরো কাছে চলে আসছে, একদম পাশে দিয়েই চলছে। আর বাঁদিকে এখানে ল্যান্ডসাইড এরিয়া, এখানে খুবই ধস নামে। পাহাড়ের দিকে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে যেতে চান কলকাতা বা এই সমস্ত জায়গা থেকে, অর্থাৎ যারা হিলে গাড়ি চালান না, সেক্ষেত্রে আমি বলবো যে বর্ষাকালটা অ্যাভয়েড করে যান। কারণ এখানে অনেকের কাছে শুনেছি যে বর্ষাকালে যারা ওই ওপর থেকে নিচে নামছে, দেখুন তারা কিন্তু ওই তিস্তার পাড় দিয়ে সাইড দিয়ে যাচ্ছে। এরকম দেখা গেছে গাড়ি যাচ্ছে, হঠাৎ করে ধস নেমে গেছে। ঘড়িতে 9টা বাজে, খিদেও পেয়েছে, কোথাও একটা দাঁড়াতে হবে। নমস্কার বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা আছি রঙ্গিতের কাছাকাছি, এই যে দেখতে পাচ্ছি। এখন আমরা দাঁড়িয়েছি কিছু ব্রেকফাস্ট করব বলে। আমরা শিলিগুড়ি থেকে এখনও ওই 15 কিলোমিটার মতো এসেছি। করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা একটু এগিয়ে এসেছি। এখনও প্রায় 105 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। চলুন তাহলে ব্রেকফাস্ট করে বেরোনো যাবে, সাথে থাকুন। তো পাহাড়ে যখন সমতল থেকে আমরা উঠি তখন যেন একটা খানিকটা পাগলামি কাজ করে। আমাদের সাথে যারা ছিল তারা তো এই ব্রেকফাস্টের জন্য দাঁড়াবার পরে রাস্তার ওপারে ওই জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে, তারা খাওয়া বাদ দিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, আমরা এখানে পাহাড়ে মোমো দিয়ে ব্রেকফাস্ট করে আবার যাত্রা শুরু করলাম পেলিংয়ের উদ্দেশ্যে। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আর পেলিং অবধি যেতে আর কোনো গুগল ম্যাপ লাগবে না আশা করি। তো কিছু দূর এগোতেই দেখলাম দুপাশে কমলা লেবুর সারি নিয়ে বসে রয়েছে। তো আমরা তো প্রথমেই কমলা লেবুটা কিনে নিলাম। তো আপনাদের বলে রাখি, এই যে প্রথমেই কমলা লেবু দেখলেই হামলে পড়ে কিনতে যাবেন না। আস্তে আস্তে যত উপরের দিকে উঠবেন দেখবেন যে কমলা লেবু নিয়ে বহু লোক বসে আছে। সঠিক দরদাম করে মাঝামাঝি কোনো জায়গা থেকে কমলা লেবু কিনুন। আমরা এখন ডান দিকে তিস্তাকে রেখে একদম তিস্তার পাড় বরাবর এগিয়ে চলেছি। ওফ, এই জায়গাটা তো মানে অসাধারণ অসাধারণ সুন্দর। তবে বর্ষাকালে এই জায়গাটাই আবার ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠবে। যাই হোক, এখন তো বসন্তকাল, এখন চারিদিকে শুকনো, রাস্তাতেও দেখছেন। তবে এই সময় একটা ঝামেলা হচ্ছে যে ধুলো, প্রচন্ড রাস্তায় ধুলো। সেক্ষেত্রে পাহাড়ের ওয়েদারটা এনজয় করবেন বলে যে কাঁচ নামিয়ে আপনি যাবেন, তো যেখানে যেখানে রাস্তা একটু খারাপ সেখানে ধুলোগুলো অ্যাভয়েড করার জন্য সে আপনাকে কিছুক্ষণের জন্য এসি চালাতেই হবে। আর পাহাড়ি রাস্তায় এসি যদি অন করেন, সে আপনার 1200 সিসির গাড়ি হোক কি 1500 সিসি, হালকা একটু পিক আপ কমবেই। তো এটা একটা মাইনাস পয়েন্ট বলতে পারেন শীতকালে বা শুকনো আবহাওয়াতে যাওয়া। তবে বর্ষাকালে রিস্ক বেশি, সেক্ষেত্রে শীতকালে একটু ধুলো সহ্য করে যাওয়া ভালো। কিছু দূর এগোতেই আমরা আবার একটা ব্রিজ পেলাম। এই ব্রিজটা তিস্তার ওপরে নয়, এটা জাস্ট এই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার ব্রিজ। সেই ব্রিজটা পেরোতেই এবার রাস্তাটা অনেকটাই খারাপ। এইটা দেখতে পাচ্ছেন বাঁদিকে ল্যান্ডসাইড এরিয়া, এখানে প্রায় ধস নামে। ফলে এই সমস্ত জায়গাগুলো যেখানে ল্যান্ডস্লাইড হয়, এখানে রাস্তা বেশি দিন টেকে না। সেজন্য রাস্তাগুলো এরকম সারা বছরই খারাপ অবস্থায় থাকে। রাস্তা তৈরি করে আবার ধসে যায়, তো কিছু করার নেই। এখন তো ধুলোয় ভর্তি রাস্তাগুলো। তো পেলিং অবধি এই যেটা আমরা ইউটিউব ভিডিও বা আরো যাদের কাছে শুনেছি যে রাস্তা মোটামুটি ভালো, তবে কিছু কিছু জায়গায় এরকম খারাপ প্যাচ থাকবে। তো সবাই তো এরকম ভালো রাস্তা দেখায়, সুন্দর ওপরে ওপরে খুব সুন্দর দারুণ রাস্তা। এই খারাপ রাস্তাগুলো আর কেউ দেখায় না। তা এরপরে যারা যাবেন বা ভিডিও করবেন তাদের কাছে আমার অনুরোধ পার্সোনালি যে আপনারা যে চ্যালেঞ্জিং জায়গাগুলো অবশ্যই দেখাবেন।
না হলে একরকম ধারণা নিয়ে আমরা যাব আর সেখানে গিয়ে আর একরকম পরিস্থিতির সম্মুখীন হব। যাই হোক, আমরা তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছি। অত্যন্ত সুন্দর এই জায়গাটা, একদম তিস্তা নদীর পাশ বরাবর আমরা চলেছি। ওই যে দেখছেন সামনে পাহাড়, পাশেই নদী। ওহ, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর দৃশ্য। সেই কলকাতা থেকে 600 কিলোমিটার ড্রাইভ করে কালকে আসা শিলিগুড়ি, আর তারপরে আবার আজকে সকালে, এই সমস্ত কষ্ট সার্থক হয়ে যায় এই দৃশ্য দেখার পর। এই যে দেখছেন ডান দিকে, এই তিস্তা বাজার আর দার্জিলিং যারা যাবেন এই দিক দিয়ে চলে যেতে পারেন। আমরা এখন চলে এসেছি তিস্তা ব্রিজের ওপর। এই হলো তিস্তা ব্রিজ। এখান থেকে আমরা তিস্তা নদীটা পার হচ্ছি। চলুন এখানে একটু দাঁড়ানো যাক, আপনাদের পাহাড়ের ভিউটা দিই এখান থেকে। এই যে দেখছেন তিস্তা ব্রিজের ওপর থেকে তিস্তা বাজার, তিস্তা নদী এবং পাহাড়ের অসাধারণ ভিউ। ওফ, মনোমুগ্ধকর পুরো। এদিকে ফটো সেশন শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি নিজেদের গাড়ি নিয়ে আসলে মজা এটাই যে আপনারা যেখানে ইচ্ছা মতো দাঁড়াতে পারবেন। ভাড়া করা গাড়িতে আসলে এখান থেকে ওঠাবে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ড্রপ করবে, ইচ্ছা মতো আপনার কথা মতো যেখানে সেখানে দাঁড়াবে না। এরকম অনেক স্পট আছে যেগুলো হয়তো খুব নাম করা স্পট, তার থেকে হয়তো পথে যেতে যেতে আপনার একটা স্পট আরও খুব ভালো লাগলো, কিন্তু সেখানে আপনি দাঁড়াতে পারবেন না। নিজেদের গাড়ি নিয়ে গেলে এটা একটা সুবিধা যে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে দাঁড়াতে পারবেন। এখন আমরা এসে গেছি তিস্তা বাজারে। তিস্তা বাজারে আমরা ব্রেকফাস্ট করে 10টার দিকে পৌঁছে গেছি। এই দেখুন দেখা যাচ্ছে তিস্তা নদী, দুর্দান্ত ভিউ। আর ওই যে টানেলের কাজ চলছে, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা টানেলের কাজ চলছে। ওই যে রেল লাইনটা হবে যেটা শিলিগুড়ি থেকে সিকিম অবধি চলে আসবে, ওই রেল লাইনটার কাজ চলছে। আর ওই আমাদের গাড়ি, অসাধারণ। নিজেদের গাড়ি নিয়ে আসার এই মজা। তিস্তা ব্রিজে তিস্তা নদীর ভিউ এনজয় করার পর আমরা এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পরই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। এই জায়গাটা ভালো করে মার্ক করে রাখুন। ডান দিকে দেখবেন একটা রাস্তা কিছুটা উপর দিকে উঠে গেছে, এই যে ওয়েলকাম টু কালিম্পং লেখা। যারা আপনারা দার্জিলিং বা কালিম্পংয়ের দিকে যেতে চান তারা এই ডান দিকের রোডটা ধরে নেবেন। আর যারা গ্যাংটক সিকিমের দিকে যাবেন তারা এই আমরা যে পথে যাচ্ছি এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে সোজা চলে যাবেন। এই জায়গাটা পেরোনোর পরই আপনারা কিছু আর্মি ক্যাম্প দেখতে পাবেন। এটা ইন্ডিয়ান আর্মির এখানে বেস ক্যাম্প রয়েছে। এই যে দেখছেন দুদিকে। তো এই কালিম্পং এর গেট, এটা তো একটা পয়েন্ট। সেটা পেরোনোর পরে দেখুন ভালো করে, তিস্তা ছিল ডান দিকে, এখন চলে এসেছে বাম দিকে। এখন আমরা চলে এসেছি মেলি। এটা হচ্ছে মেলি বাজার। আর ওই যে সামনে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা আমাদের পার হতে হবে। পার হয়ে ওই পাহাড়ে গেলে আমরা সিকিমে প্রবেশ করব। তো ওই ব্রিজে উঠতে গেলে এই রাস্তা দিয়ে ওই যে সোজা গাড়িটা যাচ্ছে, গিয়েই ওই ডান দিকে উঁচুতে উঠে এই ব্রিজটাতে উঠতে হবে। তো আমরা এখন ব্রিজে উঠে পড়েছি। এই ব্রিজটা দিয়ে আমরা তিস্তা নদী পেরোলেই সিকিমে এন্টার করব। এই জায়গাটার নাম হচ্ছে মেলি অ্যাকচুয়ালি মিলন ক্ষেত্র আর কি। এখানে রঙ্গিত এবং তিস্তা নদীর মিলন হয়েছে, সেজন্য জায়গাটার নাম মেলি। এই যে দেখুন ব্রিজ পেরোতেই লেখা ওয়েলকাম টু সিকিম। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করলাম। এখানে দেখুন কিছু চেকপোস্ট রয়েছে। তবে আপনাদের বলে দিই যে এখানে
ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড নয়, আপনি স্টিল পিকচার তুলতে পারেন। আমাদের ভিডিও অন ছিল বলে আপনাদের একটু বকাঝকা শুনতে হয়েছে। তো যাই হোক, সিকিমে এন্টার করার পরই আপনারা হয়তো বুঝতে পেরেছেন, বা আমরাও যেটা এক্সপিরিয়েন্স করলাম, দৃশ্যপটের অভাবনীয় পরিবর্তন। রাস্তাঘাট অত্যন্ত চওড়া, যেন মনে হচ্ছে হিমাচল প্রদেশে চলে এসেছি। মানে আর পুরো নিট অ্যান্ড ক্লিন, যেখানে সেখানে নোংরা কোথাও দেখতে পাবেন না। দৃশ্যপট অত্যন্ত মনোরম। মেলি বাজারে ব্রিজটা পেরিয়ে সিকিমে এন্টার করার পর কিছু দূর গিয়েই বাঁ দিকে দেখতে পাবেন রাফটিং পয়েন্ট। আমাদের রাফটিং করার ইচ্ছা ছিল, সেজন্য আমরা এখানে একটু দাঁড়ালাম যে কত কি রেট, কিরকম কি সময় লাগে এটা জানার জন্য। তবে যেটা জানলাম যে এখান থেকে গাড়ি করে আবার নিয়ে যাওয়া হয় একটা পয়েন্টে, সেখান থেকে রাফটিং হয়। দেরি হবে বলে আমরা আর গেলাম না। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে রঙ্গিত নদী। সিকিমে এখন আর তিস্তা নেই, এখানে এটা রঙ্গিত নদী হয়ে গেছে। এখন আমাদের বাঁ দিক বরাবর চলতে থাকবে এই রঙ্গিত নদী। তো সিকিমে এন্টার করার পরে রাস্তাঘাট আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর মনটা তো খুশিতে ভরে উঠেছে। মানে খুশি তো এমনিই ছিল, খুশি আরো বেড়ে গেছে। অত্যন্ত সুন্দর রাস্তা। এটা ন্যাশনাল হাইওয়ে 10। তো চলুন দেখতে থাকুন এত সুন্দর রাস্তার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কতক্ষণ স্থায়ী হয়। প্রাকৃতিক সৌন্দর্য তো থাকবেই, তবে রাস্তা এত সুন্দর কতক্ষণ স্থায়ী হয় সেটাই দেখার। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাস্তার যেখানে যেখানে খারাপ জায়গা সেগুলো আমরা ভালো করে দেখিয়ে দেব, যাতে আপনারা যারা পরবর্তীতে নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে পেলিং আসতে চান, তাদের একটা সম্পূর্ণ পরিষ্কার ধারণা হয়ে যায় যে রাস্তা কীরকম, আপনারা আদৌ আসতে পারবেন কি পারবেন না, সেটা আপনারা যাতে আগে থেকেই ডিসাইড করতে পারেন, তারই প্রচেষ্টা। তো চলুন সঙ্গে থাকুন। এই একটা জায়গা পাবেন কিছু দূর আসার পরে, বাঁ দিকে হচ্ছে চলে যাচ্ছে জোরথাং, আর ডান দিকে চলে যাচ্ছে নামচি। নামচিও একটা টুরিস্ট স্পট, সেখানে 4 ধাম রয়েছে, শিব মন্দির পাহাড়ের কোলে, সেখানে আমরা যাব। কিন্তু আমরা প্রথমে যাব পেলিং। যারা প্রথমে নামচি যেতে চান তারা ওই ডান দিকের রাস্তা ধরে চলে যাবেন। এই যে দেখছেন, এটা একটা ব্রিজ। এই ধরনের ব্রিজগুলোতে অ্যাট এ টাইম একটাই গাড়ি যেতে পারে, সেজন্য দেখছেন যে ওই গাড়িটা ওয়েট করছে। তো এই সমস্ত রাস্তা খুব কেয়ারফুলি আপনাকে ড্রাইভ করতে হবে। দেখছেন এই রাস্তার কন্ডিশন তো ভালো, কিন্তু রাস্তা আর অতটা চওড়া নেই। এখানে রাস্তাটা অনেকটা সরু হয়ে গেছে এবং বাঁদিকে খাদ, রঙ্গিত নদী, সেটা গার্ডরেল দেওয়া আছে। এখন ঘড়িতে বাজে দুপুর 12:30। এই যে বাঁদিকে বিশাল খেলার মাঠটা দেখছেন, এটা হচ্ছে জোরথাং এর স্টেডিয়াম। আমরা চলে এসেছি জোরথাং। জোরথাং হচ্ছে সিকিমের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা যারা ট্রেনে এসে সেখান থেকে ভাড়ার গাড়িতে সিকিমের এতে পেলিংয়ে আসতে চান, তারা অনেক সময় টানা গাড়ি পাবেন না। পার্সোনাল গাড়ি হায়ার না করে যদি আপনারা লাইনের গাড়িতে আসেন, সেক্ষেত্রে আপনাদের এই জোরথাং অবধি আসতে হবে শিলিগুড়ি থেকে। এসে এই জোরথাং থেকে আবার গাড়ি চেঞ্জ করে সেখান থেকে আপনার পেলিং যেতে হবে, অথবা পেলিংয়ের আগে একটা গেজিং বলে জায়গা আছে, সেই অবধি যেতে হবে। টোটাল 3 বার গাড়ি চেঞ্জ করতে হবে ভাড়ার গাড়িতে যদি যান। তা আমরা এখানে নেমে বাজারে অনেক হোটেল খোঁজাখুঁজি করলাম, কিন্তু সেরকম মনপ্রুত হোটেল পেলাম না। এই যে দেখছেন, এই যে ডান দিকের রাস্তাটা, এইটা দিয়ে আবার রাবাংলা নামচি চলে যাচ্ছে, এখান থেকেও যেতে পারেন। এই জায়গাটা হচ্ছে জোরথাং নয়া বাজার বলে। তো এখান থেকে জোরথাং নয়া বাজার ব্রিজটা আমরা পার হলাম। ব্রিজটা পার হতেই দেখবেন যে রাস্তাটা একটা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে। ওই যে বাঁ দিক থেকে গাড়িটা ঢুকছে, আমরা কিন্তু ওদিকে যাব না,
ভালো করে খেয়াল রাখবেন, আপনাদের যেতে হবে ডান দিকে। এখানে পুরো গাইড ম্যাপও দিয়ে দিয়েছে, ডান দিক বাঁ দিকে কোন কোন জায়গায় যাওয়া যায় সেটা লক্ষ্য রাখবেন। আমরা ডান দিক বরাবর এগিয়ে চললাম পেলিংয়ের পথে। এদিকে খুবই খিদেও পেয়েছে, দুপুরে 12:30-1টা বাজে। তবে জোরথাঙে খাবার দাবার সেরকম পাবেন না ভালো। কিছু দূর এগিয়ে আসবেন, এই নয়া বাজার পার হয়েই এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পেরোলেই আপনি বাঁ হাতে একটা ভালো হোটেল পেয়ে যাবেন। এখানে যারা ট্যুরিস্ট গাড়িগুলো সব এখানে থামছে লাঞ্চের জন্য, আমরাও এখানে থামলাম। হোটেল তাশি ডেলেক, পাহাড়ের কোলে সুন্দরভাবে সাজানো এই রেস্টুরেন্ট বা হোটেল যাই বলেন। এখানে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। তো চলুন সঙ্গে থাকুন। এই যে আমাদের ব্যালিনো দাঁড়িয়ে রয়েছে। আমরা জোরথাং পেরিয়ে গিয়ে পেলিংয়ে 40 কিলোমিটার উপরে আছি, দূরে। আচ্ছা সরি, পেলিং থেকে 40 কিমি দূরে রয়েছি হোটেল তাশি ডেলেকে। আমরা দুপুরে লাঞ্চ করলাম, এবার আমরা পেলিংয়ের দিকে যাব, সুতরাং তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়তে হবে। সবাই এক্সাইটেড, প্রতিদিন খুব এক্সাইটেড গাড়ি চালানোর জন্য। আর টিনটিন হেন দেখে ফিরছে। টিনটিন হেন দেখতে খুব ভালোবাসে, তাই হেন দেখছে। এখানে আম গাছে প্রচুর বোল এসেছে। এখানে ম্যাক্সিমাম সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। লাঞ্চের পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। এখানে লাঞ্চ করতে মোটামুটি মিনিট 45 টাইম লাগলো। এখন 1:45 বাজে। এখান থেকে পেলিং যেতে আরও মোটামুটি 1.5-2 টাইম লাগবে, দেখাচ্ছে গুগল ম্যাপে। তো রাস্তাঘাট মোটামুটি ভালো। এই সামনে এসে এখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা যাব ডান দিকে। পেলিং ডিরেকশনটা লেখা রয়েছে ডান দিকে, কিন্তু বোর্ডের এমন অবস্থা যে ডিরেকশনটা বাঁ দিক না ডান দিক সে লেখাটাই মুছে গেছে, শুধু পেলিং লেখাটা রয়েছে। তো সেখান থেকে আমরা ভালো করে দেখে আমরা ডান দিকে ঢুকতেই রাস্তা আবার খারাপ হতে শুরু করলো। এই জায়গাগুলো ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে কিন্তু একটু সাবধানে আস্তে আস্তে চালাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন। এখন আমরা একটা বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। এটা গেজিং থানার মধ্যে পড়ছে। তো সামনেই গেজিং আসতে চলেছে, যে জায়গাটার নাম আপনাদের বলছিলাম, যে ভাড়ার গাড়িতে যদি আসেন তাহলে জোরথাং থেকে এই গেজিং অবধি গাড়িতে আসতে হবে, সেই গেজিং থেকে আবার পেলিংয়ে যেতে হবে। কিছুটা খারাপ প্যাচের পরেই আবার রাস্তাটা কিছুটা ভালো হচ্ছে, আবার খারাপ রাস্তা শুরু হচ্ছে। এই যে বাঁ দিকে দেখছেন, এই যে পাহাড় কেটে টানেলের কাজ চলছে। এগুলো ওই যে শিলিগুড়ি সিকিম যে রেলপথ তৈরি হবে তারই কাজ হচ্ছে। কাজ তো জোর কদমেই চলছে। সামনেই দেখতে পাচ্ছি বাঁ দিকে একটা টানেল, এটা বন্ধ আছে, পাশেই আর একটা টানেল। এই টানেলের মধ্য দিয়ে মনে হচ্ছে আমাদেরকে যেতে হবে। তো এক দারুণ অভিজ্ঞতা। এই প্রথম কোনো পাহাড়ি টানেলের মধ্য দিয়ে আমরা এক পাহাড় থেকে এক পাহাড়ে যাব। কিছুটা তো রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। তো চলুন দেখুন টানেলের মধ্য দিয়ে কিভাবে আমরা এগিয়ে চলেছি।
টানেল পার হওয়ার পর রাস্তা কিন্তু খারাপ, মোটামুটি ভালোই। এখানে দেখলাম ওয়েলকাম টু গেজলিং ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টটা বলছে গেজলিং ডিস্ট্রিক্ট, মনে হয় এটা কি গেজিং বলে, অতটা শিওর নয়, তবে এটা নাকি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো হেরিটেজ সাইটের রাস্তার কন্ডিশন এরকম। এই সমস্ত জায়গাগুলো কিন্তু এবার ভালোই পাওয়া যাচ্ছে। খারাপ প্যাচ 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর রয়েছে, তবে এরকম ভালো রাস্তাও মাঝে মাঝে রয়েছে। তবে যেটা দেখলাম যে গেজিং অবধি জোরথাং অবধি আপনাদের রাস্তা মোটামুটি খুবই ভালো, তারপর থেকে রাস্তা মাঝে মাঝে খুবই ভালো আর মাঝে মাঝে খুবই খারাপ। এই যে দেখছেন রাস্তার কন্ডিশন। আর এই রাস্তা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। এই জায়গাটা ভালো করে মার্ক করে নিন। এখান থেকে এই যে ডান দিকে গ্যাংটক রাবাংলা চলে যাচ্ছে আর বাঁ দিকে চলে যাচ্ছে পেলিং। যত আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, রাস্তা কিন্তু আর সরু হচ্ছে আর স্টিপ হচ্ছে। আর সামনে যদি এরকম কোনো ট্রাক এসে পড়ে, ভারী ট্রাক হাই ইনক্লিনেশনে, সেক্ষেত্রে ড্রাইভিং কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। আর এই সমস্ত জায়গায় কিন্তু একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। এই সরু রাস্তায় দেখবেন কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু চওড়ার মতো রয়েছে। আপনি যদি দেখেন সামনে কোনো গাড়ি আসছে, বড় গাড়ি, বা কোনো হর্ন শোনেন, বুদ্ধিমানের কাজ হবে ওই জায়গাটায় দাঁড়িয়ে যাওয়া, গাড়িটাকে পাস দেওয়ার পর আপনি হর্ন দিয়ে এগিয়ে যান। না হলে যদি আপনি কোনো কিছু না করে যদি গাড়ি নিয়ে এগিয়ে যান, তাহলে কিন্তু খুব খারাপ সিচুয়েশনে পড়তে পারবেন, না পারবেন এগোতে, না পারবেন পিছোতে। তো এই সমস্ত জায়গা কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। এই যে যেমন দেখছেন ওই সামনে থেকে গাড়ি আসছে, ওইখানে কিন্তু গাড়ি ঢুকে গেলে কিন্তু আপনি ব্যাকেও আসতে পারবেন না, সামনেও যেতে পারবেন না। এইখানে জায়গা পেয়েছেন, দেখছেন গাড়ি আসছে, সাইড করে দাঁড়িয়ে যান, গাড়িগুলোকে পাস হতে দিন, হর্ন বাজান। সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না, যদি এসে থাকে তাদের অ্যালার্ট করুন, তারা দাঁড়িয়ে যাবে, আপনি এগিয়ে যান। এইভাবেই পাহাড়ে মোটামুটি ড্রাইভ করতে হবে, শান্তভাবে, ঠান্ডা মাথায়, ক্যালকুলেশন করে। তাহলে আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। এই যে দেখছেন এই ব্রিজের কন্ডিশন খুবই খারাপ। এ ভেহিকেল ওয়ান্স এট এ টাইম লেখা। যত আমরা পেলিং এর দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন খুবই খারাপ হচ্ছে, রাস্তা সরু হচ্ছে এবং রাস্তা খুবই চড়াই হচ্ছে। তবে হ্যাঁ, পাহাড়ে বেড়াতে এসে, পাহাড়ে ড্রাইভ করতে এসে এইরকম যদি রাস্তা না হয়, তাহলে ঠিক ফিলটাও আসে না। চলুন দেখুন, পুরো রাস্তাটাই ফরওয়ার্ড করে দেখাবো। এইখানে তো রাস্তার কন্ডিশন খুবই মারাত্মক। এটা তো ন্যাশনাল হাইওয়ে না ইন্টারন্যাশনাল হাইওয়ে বোঝা যাচ্ছে না, সত্যি কথা বলতে। ডান দিকের পাহাড়টা দেখলে তো মানে সাথে যারা ছিল গাড়িতে, তারা তো ভয়ে মানে কথা বন্ধ হয়ে গেছে। বর্ষাকাল হলে তো যে কোনো মুহূর্তে মানে পাথর ভেঙে পড়তে পারে গাড়ির ওপর। বাঁ দিকে খাদ আর ডান দিকে এই অবস্থা। বুক ধুকপুক করতে করতে যাই হোক করে ঠাকুরের নাম করতে করতে রাস্তাটা পার হলাম। তারপরে কিছু দূর এগোনোর পরই দেখলাম যে এরকম ডান দিকে এরকম সাদা সাদা পতাকা দেওয়া রয়েছে। এই পতাকার মিনিং হলো আপনি পেলিং এর কাছাকাছি চলে আসছেন। এই পতাকার দেখা পেলেন মানে বুঝবেন যে আপনি পেলিং এর কাছাকাছি। পেলিং এ ঢোকার মুখে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়া অন্যান্য অফিস রয়েছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা লম্বা জ্যামেও পড়তে পারেন। অনেকের কাছে শুনেছি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টাও জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছে পেলিং এ ঢোকার মুখে। তা আমরা যার কিছুটা এখানে এক্সপিরিয়েন্স করতে পেরেছি, জায়গাটা অত্যন্ত বিজি, রাস্তাটা অত্যন্ত খাড়াই এবং রাস্তাটা সরু। ওই যে দেখছেন যে দুটো গাড়ি পাস হচ্ছে না এরকম। আবার আমাদের গাড়িটাকে ব্যাকে আসতে হলো, সামনে লম্বা গাড়ির লাইন। ওই গাড়িগুলোকে পাস করানোর পরে আমরা
আবার এগিয়ে চললাম পেলিং এর উদ্দেশ্যে। কিছু দূর আসার পরই ফাইনালি আমরা পৌঁছে গেছি পেলিং এ। ওয়েলকাম টু পেলিং লেখা দেখতে পেলাম। তবে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে ওয়েলকাম টু পেলিং লেখা, আপনারা যদি উল্টো দিক থেকে আসেন তাহলে লেখা দেখবেন ওয়েলকাম টু প্যাময়াংস্টে মনস্ট্রি। ফাইনালি আমরা ঢুকে গেছি পেলিং এ। এটা হলো আপার পেলিং, আর এই বাঁ দিক দিয়ে লোয়ার পেলিং মিডিল পেলিং এ চলে যাচ্ছে। বাঁ দিকে একটা এসবিআই ব্রাঞ্চ আছে। আমরা এই সোজা চলে গেলাম, হেলিপ্যাডের দিকে চলে যাচ্ছি। আমাদের হোটেল হচ্ছে হোটেল সোনাম চেন। হোটেল সোনাম চেন হচ্ছে জৈন গ্রুপের হোটেল, 3 স্টার ক্যাটাগরির হোটেল। আমরা অনলাইনে হোটেলটি বুক করেছিলাম, অফারে খুবই কমে পেয়েছি। এখানে 2500 টাকার কমে তো কোনো রুমই নেই। আমরা সেটা ভিউ রুম, পার রুম পার নাইট 1000 টাকায় পেয়েছি। অফ সিজন বা সিজনের একটু আগে যাওয়ার এটাই সুবিধা। যাই হোক, আমরা পেলিং এর হেলিপ্যাড গ্রাউন্ডের কাছাকাছি চলে এসেছি। এই বাঁ দিকের এই রাস্তা দিয়ে পেলিং স্কাইওয়াকে যেতে হবে, যেটা আমরা কাল সকালে যাব। এটা হলো পেলিং এর হেলিপ্যাড গ্রাউন্ড বাঁ দিকে। এখানে হেলিকপ্টার নামে, বিশাল বড় গ্রাউন্ড। পাহাড়ের উপরে যে এত বড় একটা খেলার মাঠ থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না। আর এই পাশেই হচ্ছে আমাদের হোটেল সোনাম চেন। ফাইনালি আমরা 3:30-এর দিকে পৌঁছে গেলাম হোটেলে। চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা দোতলায় 509 নম্বর রুমে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমে ছিলাম। আমাদের এখনো অবধি যত হোটেলে ছিলাম বিভিন্ন জায়গায় সবথেকে সেরা হোটেল, ফ্যান্টাস্টিক বললেও কম বলা হবে। সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে যেন আমাদের দিয়ে উদ্বোধন করলো। একদম সব কিছু ঝাঁ চকচকে। এই দেখুন বাথরুম, এটা বাথরুম না বেডরুম আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম। আর সব থেকে অবাক করার বিষয় হলো এই যে কমোডে ওরা স্যানিটাইজ করে আবার স্টিকার লাগিয়ে রেখে গেছে যে স্যানিটাইজড ফর ইউ। সমস্ত কিছু অত্যাধুনিক ব্যবস্থা, সাবান শ্যাম্পু সমস্ত হোটেল থেকে দিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার এই দেখুন, বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তবে দুঃখের ব্যাপার, এখন বিকেলের দিকে মেঘলা কুয়াশা, সেজন্য আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। দেখা যাক কালকে সকালে হয়। চলুন আপনাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরেটার দৃশ্য আপনাদের দেখাই। ওফ, অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে গেল, পুরো স্বর্গ স্বর্গ। ছেলে তো আনন্দে লাফাতে শুরু করে দিয়েছে। আমাদের রুম খুব সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি পেলিংয়ে। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 7:30টার দিকে। মাঝে দুবার আমরা থেমেছি, একবার হচ্ছে লাঞ্চের জন্য, একবার ব্রেকফাস্টের জন্য। ওখানে 8 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম নষ্ট হয়েছে। আমরা পৌঁছে গেছি 3:30টার দিকে। টোটাল 8 ঘন্টা রেস্ট নিয়ে লেগেছে। দেখুন আমাদের হোটেল সোনাম চেন। এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও আজকে মেঘলা বলে ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু ভিউটা অসাধারণ। এই যে আমাদের হোটেলের ব্যালকনি। আজকে আমরা আর বেরোবো না কোথাও, আবার আমরা বেরোবো কালকে সকালে, কারণ আজকে খুব টায়ার্ড। আজকে ফ্রেশ হয়ে রেস্ট নেব, কালকে এখানে সাইট সিইংগুলো করবো।
তাহলে কোথায় কোথায় যাব সেগুলো আপনাদের কাল দেখাবো, সঙ্গে থাকুন। সন্ধেবেলা বেরোলাম একটু বাজারের দিকে খাবার দাবারের খোঁজে। 3 স্টার হোটেলের এই এক সমস্যা, খাবারের রেট শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তবে চিন্তা নেই, আপনারা এখানে ভালো বাঙালি খাবারের হোটেল পেয়ে যাবেন। আর একটা এই দোকানের নাম বলছি, হ্যাপ মোড় বলে। এখান থেকে আপনারা ফুললি ভেজিটেরিয়ান ফুড পাবেন এবং সমস্ত রকম ভেজ নন ভেজ আইটেমও পেয়ে যাবেন। আর আশেপাশে অনেক বাঙালি হোটেল আছে, সুতরাং হোটেলের কস্টলি খাবার নিয়ে আর কোনো চিন্তা নেই। তো আজকে অনেকটা ধকল গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমোবো। কালকে আমরা পেলিংয়ে সাইট সিইং করবো, কোথায় কোথায় যাব আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, সম্পূর্ণ বিবরণ আপনাদের দেব। তো আজকের মতো টাটা, গুড নাইট।